ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। ক্লাস 12 তোমরা জানো তোমাদের অলরেডি আমি এবিটিএ যে টেস্ট পেপার তোমাদের এবছর বেরিয়েছে, সো এবিটিএ টেস্ট পেপারের সলিউশন কিন্তু প্রোভাইড করা শুরু করে দিয়েছি। তো যারা আগের পার্টটা দেখোনি অবশ্যই তোমরা আগের পার্টটা দেখে নেবে। আজকে তোমাদের নেক্সট যে সেট অর্থাৎ 16 নম্বর পেজ, সেই পেজের সলিউশন প্রোভাইড করে দিচ্ছি এবং তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্রচুর প্রচুর শেয়ার করো যাতে সকলের কাছে ক্লাসটা পৌঁছতে পারে। আর যারা দেখছো ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে, আর পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আরেকটা রিকোয়েস্ট, তোমাদেরকে হাইপ করতে বলেছি, অবশ্যই হাইপটা করবে, হাইপ করতে কিন্তু ভুলবে না। ওকে, সো ডোন্ট ওয়েস্ট ইওর টাইম, লেটস স্টার্ট। ফার্স্ট কোনো রকম টাইম ওয়েস্ট নয়। ফার্স্ট কোশ্চেন তোমরা অনিশকে দেখতে পাচ্ছ, জাস্ট আ মিনিট। ফার্স্ট কোশ্চেন এখানে বলছো হোয়ার ওয়াজ অ্যালিস সিটিং, সে অ্যালিস কোথায় বসেছিল, হু ওয়াজ উইথ হার, তার সঙ্গে কে ছিল। তো কথা হচ্ছে দেখো এই টাইপের কোশ্চেন থাকবে পরীক্ষায়, একদম সহজভাবে লিখবে, চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি আরেকটা কথা বলেছিলাম আগের দিন যে এখানে দুটো গল্প আছে, ডাউন দ্য র্যাবিট হোল অ্যান্ড 3 কোশ্চেন, যে যেটা করবে তার সেটার থেকে আনসার খাতায় লিখে নেবে, কোনো সমস্যা নয়। দেখো তাহলে ইন লুইস ক্যারলস শর্ট স্টোরি ডাউন দ্য র্যাবিট হোল, অ্যালিস ওয়াজ সিটিং অন দ্য ব্যাঙ্ক অফ রিভার। অ্যালিস হচ্ছে এই লুইস ক্যারলের যে শর্ট স্টোরি ডাউন দ্য র্যাবিট হোল আর কি, যে গল্প, ছোট গল্প এটা, যে যদিও অন্য একটা যে গল্প রয়েছে তার থেকে নেওয়া। অ্যালিস ওয়াজ সিটিং অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার, অ্যালিস হচ্ছে ব্যাঙ্কের তীরে বসেছিল। হি কার সঙ্গে ছিল, হার সিস্টার ওয়াচ উইথ হার, তার সঙ্গে তার সিস্টার ছিল। ওকে, এই ছোটো ছোটো জায়গাগুলো ফোকাস করতে হবে। তারপর নেক্সট কোশ্চেন এখানে বলছে হু ওয়াজ সেইং ও ডিয়ার আই শ্যাল বি লেট, কে কথাটি বলছে আর কেন সে এই কথাটি বলছে। তো দেখো হোয়াইট র্যাবিট কি ক্যারেক্টার, প্রধান চরিত্র বলতে পারো ওই যে গল্পে লুইস ক্যারলের শর্ট স্টোরি ডাউন দ্য র্যাবিট হোল, ওয়াজ সেইং, সেই কথা বলছে, বোটা লিখে দিলাম। তারপরে কেন বলছে, বিকজ হি ওয়াজ রানিং টু আ ভেরি ইম্পর্টেন্ট এঙ্গেজমেন্ট হুইচ ইজ প্রম্পট অ্যালিস টু ফলো হিম ডাউন দ্য র্যাবিট হোল ইন দ্য ফার্স্ট প্লেস। তো যাই হোক, এখানে বিষয়টা হচ্ছে কারণ সে একটা কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য তাড়াহুড়ো করছিল, কী কাজ সেটা তো উল্লেখ করা নেই এই গল্পে, আমরা জানি সেটা। তো সে কারণে সেই কারণটাই আর কি ওখানে উল্লেখ করা হচ্ছে, এবং তাকে দেখে হচ্ছে অ্যালিস ফলো করেছিল, অ্যালিস তার পিছু পিছু গর্তে পড়ে যায়। এইটুকু আমরা এখান থেকে পেয়েছি, আমরা সেই অংশ এখানে তুলে দিলাম। নেক্সট এখানে বলছে হোয়ার ডিড দ্য হারমিট লিভ, হারমিট কোথায় বাস করতেন, লিও টলস্টয়ের শর্ট স্টোরি 3 কোশ্চেন, দ্য হারমিট লিভ ইন আউট, জঙ্গলে বাস করতেন তিনি। কথা হচ্ছে কেন বাস করতেন সেটা কিন্তু সেইভাবে কোনো মেনশন করা নেই, তোমরা জানো। তো মেনশন যেহেতু করা নেই, সো হি নেভার কোয়েটেড দ্য ফরেস্ট, সে জঙ্গল থেকে কখনো বাইরে আসতো না, এবং সে সাধারণ মানুষ ছাড়া কারোর সঙ্গে সাক্ষাৎ করতে না, সেই কারণে তিনি ফরেস্টে বাস করতেন। এবার কথা হচ্ছে যদি মনে করো যে হারমিট আর সাধু, যদি আমরা এইভাবে না লিখে যদি একটা কিছু এক্সট্রা অ্যাড করতে চাই, যে একটা সাধুর জীবনটা কেমন হয় সেই কথাটা যদি আমরা বিবেচনা করে লিখতে চাই, তাহলে আমরা এভাবে লিখতে পারি, দ্য হারমিট লিভ ইন দ্য ফরেস্ট বিকজ হি হ্যাড গিভেন আপ অল হিজ ওয়ার্ল্ডলি কমফর্টস অ্যান্ড পজিশন টু গ্রো ইন হিজ স্পিরিচুয়াল জার্নি। এটা আমরা লিখতে পারি যে সাধুটি হচ্ছে ওখানে বাস করতেন, তার কারণ হচ্ছে তিনি তার যে যে আরাম সেটাকে ত্যাগ করেছিলেন, এবং তার যে পার্থিব যে বিষয় সেগুলো পরিত্যাগ করে তিনি আধ্যাত্মিক জীবনযাপন করতে চাইছিলেন, যেমন একটা সাধু জীবনযাপন করে আর কি। ওকে, নেক্সট কোশ্চেন এখানে বলছে ইউ আর রাইট হু সেড দিস, আপনি ক্লান্ত, এই কথাটি কে বলছেন বা তার পরিবর্তে সে কী করছে। দেখো দ্য জার সেড দিস টু দ্য হারমিট হোয়েন হি স হিম ওয়ার্কিং হার্ড অ্যান্ড হার্ড, যখন হারমিটকে দেখেছিল যার, যে সে খুবই পরিশ্রমী কাজ করছে এবং সে ক্লান্ত হয়ে যাচ্ছে, তো সেই সময় যার এই মন্তব্যটা করেছিলেন, এবং তার পরিপ্রেক্ষিতে তিনি কী করেছিলেন হারমিটের জন্য, দ্য জার টুক দ্য স্পেড ফ্রম দ্য হারমিট টু হেল্প হিম, তার কাছ থেকে কোদালটা নিয়ে নেয় তাকে সাহায্য করার জন্য, অ্যান্ড স্টার্টিং ডিগিং দ্য গ্রাউন্ড, এবং ক্ষেত্রটা খনন করতে শুরু করে তার জন্য আর কি, মানে হারমিটের জন্য। তারপরে এখানে তোমার 6 মার্কের কোশ্চেনগুলো আছে, এবং 6 মার্কের যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ, এই সমস্ত কোশ্চেন আমাদের সাজেস্টিভ যে নোটস রয়েছে, সাজেস্টিভ নোটসে কিন্তু সবটাই দেওয়া রয়েছে। তোমরা চাইলে, সময় কিন্তু একদম নেই, তোমরা সাজেস্টিভ নোটসটা আমাদের থেকে পারচেস করে নাও। ওকে, নিয়ে তোমরা পড়তে শুরু করো, লং কোশ্চেন থেকে শুরু করে সেখানে সমস্ত কোশ্চেন কিন্তু রেডি করা আছে। ওকে, নেক্সট আমরা চলে আসি 2 মার্কসের যে কোশ্চেন আছে কবিতার থেকে। তো কবিতার যে 2 মার্কসের কোশ্চেন রয়েছে, এখানে আমরা যদি দেখি যে ফার্স্ট কোশ্চেন এখানে তোমরা দেখতে পাচ্ছ হোয়ার ইজ হক সিটিং, এই যে হকলুস্টিং যে কবিতাটি আছে সেখানে যে এই যে হক যে আছে তার, সে কোথায় বসে থাকে, অ্যান্ড হোয়াট ডাজ হি ডু ইন স্লিপ, অর্থাৎ ঘুমন্ত অবস্থায় সে কী করে। তো দেখো হকের কাজ কি, জাস্ট আ মিনিট, হকের কাজ কি, তাহলে হক ইজ সিটিং, দ্য হক ইজ সিটিং অন দ্য টপ অফ অল ট্রি, অর্থাৎ বাজ পাখি বসে থাকে কোথায়, সেই সমস্ত গাছের
একদম শীর্ষে বসে থাকে, জঙ্গলের লোক শীর্ষে আর কি। তাহলে এখানে তোমরা কবিতার কথা উল্লেখ করতে পারো, কোন কবিতার অংশ সেটা উল্লেখ করে লিখবে, যেমনটা আমি গল্পের ক্ষেত্রে লিখে দিয়েছি ঠিক সেমভাবে লিখে দেবে, তাহলে কোশ্চেন একদম পুরো পারফেক্ট সেট হয়ে যাবে। এবং সে ঘুমের মধ্যে কী করে? ইন হিজ স্লিপ আ ড্রিম অফ ক্লিং অ্যান্ড কন্ট্রোলিং হিজ প্রে অ্যান্ড হুইচ শো হিজ প্রাইড অ্যান্ড পাওয়ার অ্যান্ড অথরিটি। এবং সে ঘুমের মধ্যে কী করে? অ্যাকচুয়ালি সে মানে তার যে স্বীকার করার ক্ষমতা সেটা স্বপ্ন দেখে এবং সে প্র্যাকটিস করে, রিহার্স করে, ঠিক আছে? কবিতা লাইন আছে রিহার্স করা, তাহলে সে রিহার্স করে, প্র্যাকটিস করে। হুইচ শো হিজ প্রাইড পাওয়ার অ্যান্ড অথরিটি, যেটা কিনা তার সেই গর্ব, ক্ষমতা এবং ঔদ্ধত্যকে বা কৃতিত্ব অধিকারকে বোঝায়। সেটা কী করে? ঘুমের ঘরেই সে প্র্যাকটিস করে, অর্থাৎ তার কীভাবে স্বীকার করবে, কীভাবে খাদ্য গ্রহণ করবে, সব কিছু সে ঘুমের মধ্যেই সেটা কিন্তু ভাবে। ওটাকেও তোমরা কিন্তু আলাদাভাবে লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই। নেক্সট, হোয়ার দ্য হকস ফিট লকড অ্যান্ড হোয়াট ডাস ইট ইন্ডিকেট। হকের যে ফিট সেটা কোথায় আটকে থাকে এবং হোয়াট ডাস ইট ইন্ডিকেট কি উল্লেখ করছে? দেখো, দ্য হকস ফিটস আর লকড অন দ্য বার্ক অফ আ ট্রল ট্রি। বাজ পাখির পা লম্বা যে বাকল মানে গাছের যে ছাল আছে বা বাকল আছে তার সঙ্গে আটকে থাকে। অ্যান্ড ইট ইন্ডিকেট হিজ ফার্ম গ্রিপ স্ট্রেংথ অ্যান্ড কমপ্লিট দ্য কন্ট্রোল ওভার হিজ পজিশন অ্যান্ড কিপিং আ ওয়াচফুল আই ফ্রম আ সিকিউর প্লেস। এবং এটা কী করে? তার যে ওই দখল যে দৃঢ় দখল করার ক্ষমতা বা কোনো কিছু ধরে রাখার যে ক্ষমতা, তার স্ট্রেংথ, তার শক্তি এবং তার যে কমপ্লিট কন্ট্রোল, অর্থাৎ তার যে তোমার সম্পূর্ণ নিয়ন্ত্রণ যেটা আছে, ওভার হিজ পজিশন, তার অবস্থান বা অবস্থানের ওপর তার যে সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে এবং কতটা কিপিং সেটা রেখে দিচ্ছে, সে কতটা নিরাপদভাবে সেটাকে ওয়াচফুল আই ফ্রম আ সিকিউর প্লেস, ঠিক আছে? একটা সুরক্ষিত জায়গা থেকে, সুরক্ষিত দৃষ্টিভঙ্গি থেকে যে কতটা মানে সিকিউর বা সুরক্ষিত দৃষ্টিভঙ্গি থেকে কতটা যে মানে সতর্কতার দৃষ্টি প্রকাশ করছে সেটা কিন্তু উল্লেখ করছে। সো নেক্সট আমরা চলে আসি। নেক্সট কোশ্চেন, নেক্সট হচ্ছে হোয়াটস এগেনস্ট দ্য কোল্ট ইন সনেট 73। এখানে টাইপ কিছু মিস্টেক আছে এই পার্টটায়, তো আমি সেগুলো কারেকশন করে নিয়েছি অবশ্যই। দ্য হোয়াটস এগেনস্ট দ্য কোল্ট ইন দ্য সনেট 73, হোয়াট ডাস ইট সিম্বলাইজ হিয়ার। তো কথা হচ্ছে এখানে সনেট 73 ঠান্ডার বিরুদ্ধে কী কেঁপে যায়, মানে কী কেঁপে যায়। তাহলে সনেট 73 এখানে দ্য বাউস অথবা দ্য ব্রাঞ্চেস এগেনস্ট দ্য কোল্ড ইন সনেট 73, অর্থাৎ সনেট 73 কবিতায় হচ্ছে আমরা দেখেছি গাছের যে ডালগুলো সেগুলো কেঁপে কেঁপে উঠছে। অ্যান্ড ইট সিম্বলাইজ করছে কি? ইট সিম্বলাইজ দ্য স্পিকার উইক অ্যান্ড এজিং বডি সেভারিং ডিউ টু দ্য অ্যাপ্রোচ অফ ওল্ড এজ। তাহলে এখানে কি বলছে? এটা তার বার্ধক্যের কারণে হচ্ছে, তার বার্ধক্যের কারণে যে বক্তা যিনি আছেন তার যে দুর্বলতা, তার যে বৃদ্ধ বয়সের যে শরীরের যে কাঁপুনির প্রতীক হিসেবে এখানে কিন্তু তুলে ধরা হচ্ছে। নেক্সট আমরা চলে আসি, হোয়াট ইজ কল্ড ডেথ সেকেন্ড সেলফ ইন দ্য সনেটস 73 অ্যান্ড হোয়াই। তাহলে স্লিপ ইজ কল্ড ডেথ সেকেন্ড সেলফ, এখানে ঘুমটাকে মৃত্যু দ্বিতীয় সত্তা হিসেবে ধরা হচ্ছে। কারণটা কি? বিকজ ইট ইজ সিমিলার টু দ্য ডেথ ব্রিঙ্গিং রেস্ট অ্যান্ড ডার্কনেস লাইক আ ডেথ ডাস। কারণ এটা হচ্ছে একই রকম মৃত্যুর মতো, যা মৃত্যুরই মতন বিশ্রাম এবং অন্ধকারে নিয়ে আসে। ওকে, নেক্সট চলে আসে। নেক্সট কোশ্চেন এখানে কী আছে? ঠিক কবিতার ক্ষেত্রে ঠিক এখানে তিনটে কবিতার থেকেই দুটো করে দিয়েছে, বাট আমরা লিখতে হয় মাত্র দুটো, ঠিক আছে? মাত্র দুটো লিখতে হবে, যে কোনো দুটো লিখতে হবে এতগুলোর মধ্য থেকে। তো তোমরা যে কোনো একটা কবিতা বা দুটো কবিতা ভালো করে MCQ 2 মার্কসে প্র্যাকটিস করো, হয়ে যাবে। হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম দ্য গ্রিন হাউস এফেক্ট? গ্রিন হাউস এফেক্ট যে কবিতাটি, তার সেন্ট্রাল বা মূল বিষয়বস্তু কী? দেখো, আমরা কবিতা পড়ার সময় বলেছিলাম দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম ইজ দ্য হার্মফুল ইম্প্যাক্ট অফ গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড আ হিউম্যান নেগলিজেন্স অন দ্য এনভায়রনমেন্ট। তাহলে এখানে প্রথমত হচ্ছে কি, এই কবিতা মূল বিষয়বস্তু হচ্ছে বিশ্ব উষ্ণায়নের প্রভাব এবং তার যে পরিবেশের ওপর মানুষের যে অবহেলার, তার ক্ষতিকর প্রভাব কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে। দ্য পোয়েট asks to realize the seriousness of the greenhouse effect and take responsibility to protect the earth before it's too late. এবং সেই কারণে দ্য পোয়েট এখানে আমাদের কাছে যে গ্রিন হাউসের যে গুরুত্ব সেটাকে উপলব্ধি করতে বলছেন এবং খুব দেরি হয়ে যাওয়ার আগে এই পৃথিবীকে রক্ষা করার দায়িত্বের আহ্বান নিচ্ছে। কারণ সেখানে যে পরিবর্তনগুলো দেখানো হয়েছে সেগুলো খুবই ভয়ঙ্কর, সে যদি হয়ে যায় কোনো দিন তাহলে সব কিছু শেষ হয়ে যাবে, অর্থাৎ এই যে সভ্যতা সেটা ধ্বংস হয়ে যাবে। হোয়াট উইল হ্যাপেন টু দ্য গ্রেন বিলস? এই গ্রেন বিলস বলতে কী বোঝানো হয়েছে এবং গ্রেন বিলের কী হবে? হোয়াট উইল হ্যাপেন, যেগুলো আমার শস্য ক্ষেত রয়েছে সেই শস্য ক্ষেত্রে কী পরিবর্তন হবে? দেখো, দ্য গ্রেন বেলস উইল স্লোলি শিফট অ্যাওয়ে ফ্রম দ্য
অরিজিনাল রিজন টুয়ার্ড দ্য পোলস বিকজ দ্য রাইজ ইন টেম্পারেচার কজড বাই দ্য ক্লাইমেট চেঞ্জ। আমরা পড়েছি কবিতার মধ্যে যে যদি এরকমভাবে বিশ্বনায়ন ঘটতে থাকে এবং যদি বরফ গলতে থাকে তাহলে কী হবে, এক সময় সেই সমস্ত মেরু অঞ্চলে বরফগুলো গলে যাবে এবং উন্নত দেশ যেগুলো আছে বা যে সমস্ত চাষবাস এলাকা আছে বর্তমানে সমতল ভূমি মালভূমি অঞ্চল সব তলিয়ে যাবে, ডুবে যাবে এবং তার পরিপ্রেক্ষিতে সেই বরফ গলে যাওয়ার পর সেই মেরু অঞ্চলগুলিতে কী হবে, সেখানে উর্বর মাটি সেখানে কিন্তু দেখা যাবে এবং সেখানে শস্যক্ষেত্র হবে, অর্থাৎ এখান থেকে সেই শস্যক্ষেত্র সেখানে চলে যাবে আর সেখানে আবার নতুন করে সভ্যতা গড়ে উঠবে, এরকম বলছে আর কি। তাহলে এক কথায় কী বলতে চাচ্ছে, জলবায়ুর পরিবর্তনের ফলে তাপমাত্রা বৃদ্ধির কারণে শস্যক্ষেত্রগুলি ধীরে ধীরে তাদের মূল অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে সরে যাবে। ওকে, চলো নেক্সট এবার এখানে যে লং কোশ্চেন যেগুলো দেওয়া আছে সব লং কোশ্চেন আমাদের সব সাজেশনে দেওয়া রয়েছে, ঠিক আছে। নাও আই হোল্ড ক্রিয়েশন ইন মাই ফুড, আমি অলরেডি তোমাদেরকে ইউটিউবে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে এই আনসারগুলো এক্সপ্লেন করেছি অলরেডি, সেগুলো যদি দেখে না থাকো ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়েছি, প্লে লিস্ট থেকে গিয়ে সেখান থেকে দেখে নিতে পারো, কারণ আমি ইন ডিটেলসে সমস্ত এক্সপ্লেন করে দিয়েছি, একটা 6 নম্বরের আনসার একটা আলাদা আলাদা করে বুঝিয়েছি। হুইজ অ্যাড্রেস টু সনেট, এটা তো বুঝতে পারছো লং কোশ্চেন, তো খুবই ইম্পর্টেন্ট এই সমস্ত কোশ্চেন, অবশ্যই তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। তারপরে নেক্সট আমরা চলে আসি, 3টে কবিতাতে 3টে ছিল। তারপর নাটকেরটাও তো আমি এখানে রিসেন্টলি দিয়েছি নাটকের ভিডিও, দেখবে সেখানে কিন্তু সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়া রয়েছে এবং সেখানে মরিয়ার ক্যারেক্টার আমরা খুব সুন্দর করে সেখানে তোমাদেরকে উপস্থাপন করে দিয়েছি যাতে তোমাদের 5-এ 5 নাম্বার তোমরা পেতে পারো। তারপরে চলে আসো নেক্সট, এখানে ডু অ্যাজ ডিরেক্টেড রয়েছে, এখানে ডু অ্যাজ ডিরেক্টেড পার্টে আমরা যদি যাই, ডু অ্যাজ ডিরেক্টেড এখানে কী রয়েছে, ডু অ্যাজ ডিরেক্টেড আমাদের ফার্স্ট এটা রয়েছে কমপ্লেক্স করতে বলা আছে, তো কমপ্লেক্স করতে বলেছে প্রথম এখানে 5টা পার্ট দিয়েছে যেখানে স্টুডেন্টটা কনফিউজ হয়ে যাচ্ছে কীভাবে করবো। প্রথমত বলেছে দেখো ভালো করে বুঝবে, দ্য স্টুডেন্ট হ্যাড মেড আ মিস্টেক, স্টুডেন্টটা একটা ভুল করেছিল এবং সেটা ছিল সিরিয়াস মিস্টেক, এটা খুবই গুরুতর সমস্যা ছিল, অ্যান্ড ইট কুড এফেক্ট হিজ ফাইনাল গ্রেড, এবং সেটা তার ফাইনাল যে গ্রেড হবে সেখানে এফেক্ট পড়বে, তার প্রভাব ফেলবে। হি রিয়েলাইজ দিস, সেটা সে বুঝতে পারে, অ্যান্ড তখন হি স্পোক টু দ্য টিচার, সে তখন টিচারের সঙ্গে কথা বলে। এবার এই সেন্টেন্সটা আমি সম্পূর্ণ ঘুরিয়ে নিয়েছি, আমি কি লিখেছি, দ্য স্টুডেন্ট স্পোক দ্য টিচার, স্টুডেন্ট টিচারের সঙ্গে কথা বলেছিল, হোয়েন হি রিয়েলাইজ, যখন সে উপলব্ধি করতে পেরেছিল, দ্যাট যে হি হ্যাড মেড আ সিরিয়াস মিস্টেক, সে একটা এই সিরিয়াস মিস্টেকটা এক জায়গায় করে দিয়েছে, সে একটা গুরুতর ভুল করেছে, হুইচ কুড এফেক্ট হিজ ফাইনাল গ্রেড, যেটা তার ফাইনাল পরীক্ষা বা গ্রেডে প্রভাব ফেলবে। একদম সুন্দর করে লিখেছি 2 নম্বরে, 2-2, তোমাদের কিন্তু কেউ পিছুপা করতে পারবে না। ওকে, তারপরে চলে আছে স্প্লিট কি বলেছে, আই হার্ড দ্য স্টেজ নয়েজ ফ্রম দ্য অ্যাটিক, আমি ওই অ্যাটিক বলতে চিলেকটা, যে আমি চিলেকটা থেকে একটা অদ্ভুত শব্দ শুনেছিলাম, এবং হোয়েন আই ওয়েন্ট ইনটু ইনভেস্টিগেট, যখন আমি সেটা তদন্ত করতে গেলাম, আই ডিসকভার আ ফ্যামিলি অফ স্কোয়েল হ্যাড মেড আ নেস্ট দেয়ার, আমি সেখানে যে কী আবিষ্কার করলাম বা কী দেখতে পেলাম, একটা স্কোয়েলের পরিবার, অর্থাৎ সেখানে একটা স্কোয়েলের পরিবার, একটা স্কোয়েলের গ্রুপ সেখানে বাসা বেঁধে আছে। ওকে, স্প্লিট করতে বলেছে, তো আমি প্রথমত কী করব, আই হার্ড দ্য স্টেজ নয়েজ ফ্রম দ্য অ্যাটিক, আমি ওই যে চিলেকটা থেকে শব্দ পেয়েছিলাম, অদ্ভুত শব্দ। আই ওয়েন্ট দেয়ার টু ইনভেস্টিগেট, আমি সেখানে গিয়েছিলাম সেটা তদন্ত করার জন্য, এবং তারপরে আই ডিসকভার আ ফ্যামিলি অফ স্কুয়েল হ্যাড মেড আ নেস্ট দেয়ার, একদম ইজি, বুঝতে পারছো, স্প্লিট 3টে পার্ট করা হয়েছে, এখানে কিন্তু উল্লেখ করা নেই যে 2টো বা 3 কোনটা করবে, যে কটা আমাদের হবে সে কটা করতে হবে, মেনশন করা না থাকলে। তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে বলেছে, এখানে বলেছে সুন শীঘ্রই হার আই ফেল, এটাও টাইপিং মিস্টেক ছিল, আমি এটা ঠিক করে নিয়েছি কারণ ওর ফেল্ড ছিল, FELT, ফেল তো হয় না, ফেল হয়। সুন হার আই ফেল ড্যাশ ইন দ্য লিটল বক্স, শীঘ্রই তার চোখটি পড়লো একটা ছোট্ট বক্স, মানে কাচের বক্সের ওপরে, তাহলে অন আ লিটল গ্লাস বক্স, দ্যাট ওয়াজ লাইং, যেটা ছিল আন্ডার দ্য টেবিলের নিচে, সি ফাউন্ড, সে দেখলো ইন ইট আ ভেরি স্মল কেক, সে দেখলো তার মধ্যে একটা ছোট্ট কেক রয়েছে। তো এই যে বিষয়, এটা আমাদের টেক্সচুয়াল, এটা ডাউন দ্য র্যাবিট হোল থেকেই দিয়েছে, তো সেই কারণে তোমরা আশা করি পড়েছো, হয়তো চেনা লাগছে তোমাদের লাইনটা, তো সেই কারণে তোমাদেরকে একটু আমি দেখিয়ে দিলাম। এরপরে চলে আসি আমাদের আর রাইটিংয়ের পার্ট আছে, রাইটিংয়ের পার্টে কী আছে, রাইটিং পার্ট তোমরা জানো, রাইটিং পার্ট আমাদের 10 নম্বর হয় একটা লিখতে হবে, এসে প্রবন্ধ লিখতে হবে 10 নম্বরে একটা, আর নতুবা তোমাদের কি করতে হবে, নতুবা তোমাদেরকে একটা ব্লগ লিখতে হবে, নতুবা তোমাদের কি লিখতে হবে, একটা ব্লগ লিখতে হবে 5 মার্কসের, আর একটা লিখতে হবে, আর একটা কি লিখতে হবে, একটা ইমেল লিখতে হবে, ইমেলের মাথা কোথায় গেল, আচ্ছা ইমেল পড়ে আছে, সরি,
ইমেল লিখতে হবে। ওকে, ইমেল লিখতে হবে, সেটাও 5 মার্কসের। তাহলে তোমরা ইমেলটাই লিখবে, আমি সবটাই দেখিয়ে দিচ্ছি, তোমরা সেটাও দেখে নাও। এবং তোমার যদি প্রয়োজন হয়, এখানে দ্য প্লেস অফ ওমেন ইন আওয়ার সোসাইটি, আমাদের সোসাইটিতে মহিলাদের গুরুত্ব বা মহিলাদের অবস্থানটা কটা, তো সেই অনুযায়ী তো এসে তো একটা খুবই একটা পপুলার একটা এসে, তো সেই জন্য আমি এটা দিয়ে দিয়েছি, তোমরা চাইলে দেখতে পারো। কিন্তু আমি তোমাদেরকে বলবো যে তোমরা কি করবে, তোমরা অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু ওই এটা করবে, ওই ইমেল আর ব্লগ রাইটিং করবে। ওকে, এটা আমি তোমাদেরকে বারবার ধরে বলছি, ইমেল ব্লগ রাইটিং তোমাদের করতে হবে। তো চলো এইবার জাস্ট মিনিট, আবার পেজ করব না। তাহলে এটা তোমার প্রথম অংশ, এটা কিন্তু 150 ওয়ার্ড লিখতে হবে, 150 ওয়ার্ড লিখতে হবে। এখানে 160টা আছে, তো তোমরা অবশ্যই নিজের মতো করে এ করে নেবে যদি করতে চাও। আর তার ব্লগ এখানে কি আছে, ইম্পর্টেন্ট অফ মেন্টাল হেলথ, ইম্পর্টেন্ট অফ মেন্টাল হেলথ বিসাইড ফিজিক্যাল ফিটনেস, ফিজিক্যাল ফিটনেসের পাশাপাশি মানসিক যে সুস্থতা সেটা প্রয়োজন, অর্থাৎ মানসিক মন ভালো থাকলে মেন্টালিটি যদি ঠিক থাকে, সব কিছু ঠিক থাকে, তাই না? তাহলে এখানে আমরা যদি দেখি, তাহলে এখানে যে পারফেক্ট ওয়েতে আমরা যদি দেখি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই ব্লগের প্রথমে টাইটেল দেওয়া হলো, তার ইন্ট্রোডাকশন দিলাম, ইম্পর্টেন্ট অফ মেন্টাল হেলথ দেওয়া, তার থেকে দুটো পয়েন্ট করলাম, কি পয়েন্ট এখানে এক্সপ্লেন করলাম, তারপরে মেন্টাল আর ফিজিক্যাল হেলথে যে একটা অপরটার সঙ্গে জড়িত, তার থেকে একটা পয়েন্ট দিলাম, কনক্লুশন টানলাম, আর তারপরে কল টু অ্যাকশন দিলাম। ঠিক আছে, তো এই যে আমি স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি, তোমাদেরকে স্ক্রিনশট করে নিতে হবে, নতুবা খাতায় লিখে নিতে হবে, কারণ এগুলো তোমাদের কিন্তু এইভাবে ব্লগ লিখতে হবে, কারণ ব্লগের কিন্তু স্ট্রাকচার যেটা বোর্ডের তরফ থেকে দেওয়া হয়েছে সেটা এটাই। তারপরে ইমেল কি বলেছে, রাইট অ্যান ইমেল টু দ্য হেডমাস্টার অফ স্কুল ফর অ্যাপ্লাইং ডুপ্লিকেট মার্কশিট অফ ক্লাস 11, ক্লাস 11-এর ডুপ্লিকেট মার্কশিটের প্রয়োজন তোমার, সেই কারণে। তাহলে প্রথমত ডেট দিচ্ছ, ফর্ম দিয়ে নিজের ইমেল আইডি দিচ্ছ, ফর্ম দিয়ে আমরা এখানে লার্ন ফর জ্ঞান দিয়েছি, বাট তোমাদের নিজেদের ইমেল আইডি দেবে, এখানে 2 দিয়ে স্কুলের নাম দেবে, আমরা এখানে বসিরহাট হাই স্কুল দিয়েছি, তোমরা নিজেদের স্কুলের নাম দেবে। তারপর এখানে সাবজেক্ট এখানে লিখছো, সাবজেক্ট রিকোয়েস্ট ফর ডুপ্লিকেট মার্কশিট, ঠিক আছে, এটা সাবজেক্ট দিচ্ছ। তারপর রেসপেক্টেড স্যার লিখে এই যে বডিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা তোমায় লিখতে হবে, ঠিক আছে, বডিটা দিচ্ছ। তারপরে সিনসিয়ারলি দিয়ে নিজের নাম, এখানে নাম, আর এখানে যেহেতু এখানে ক্লাসটা অলরেডি মেনশন করে দিয়েছি, দেওয়ার প্রয়োজন নেই, চাইলে এখানে তোমার যেহেতু ক্লাসের ব্যাপার, তাহলে এখানে ক্লাস আর রোল নাম্বারটা উল্লেখ করে দিতে পারো, ক্লাস রোল নাম্বার সেকশন উল্লেখ করতে পারো। ওকে, পুরো ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারছো কতটা হেল্পফুল। এই ধরনের ক্লাসগুলো রেগুলার ওয়েতে পেতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তোমরা কিন্তু ক্লাস দেখছো, প্রচুর স্টুডেন্ট ক্লাস দেখছো, বাট সাবস্ক্রাইব করছো না। সাবস্ক্রাইব করতে তো কষ্ট হয় না, সাবস্ক্রাইব করতে তো কোনো পয়সা লাগে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোমরা সাবস্ক্রাইব করবে, এতটা বেনিফিট পাবে। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এটুকু রিকোয়েস্ট, আর হাইপটা করে দাও, আর প্রচুর বন্ধু শেয়ার করো, যাতে সকলের কাছে ক্লাসটা পৌঁছতে পারে। আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে কিন্তু বলবে না। ভালো থেকো, আর নেক্সট ক্লাসের জন্য অবশ্যই ওয়েট করতে থাকো। বেস্ট অফ লাক।